আজ জাতীয় প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন সরকার ও জনপ্রত্যাশা শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানীদের জাতীয় সংগঠন জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদ কর্তৃক আয়োজিত গোলটেবিলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, অধ্যাপক, সাবেক সচিব, সাবেক আইজিপি, সাবেক রাষ্ট্রদূত সহ রাজনৈতিক সামাজিক জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনৈতিক দল যদি এইভাবে নির্বাচন ম্যানিপুলেট করে তা নির্বাচনী আইনে এই সরকারের যে কার্যক্রমটা আমরা গত 10 দিনে লক্ষ্য করলাম, এই কার্যক্রমটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এটি 13 অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার স্বাভাবিক পন্থায়, মানে যেটাকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার, মনে হচ্ছে যে পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হয়েছে, কিন্তু পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার কিন্তু হয়নি। এখানে গণ অভ্যুত্থান হয়েছে এবং সারা দেশের মানুষ, সারা ওয়ার্ল্ড মিডিয়া সবাই সাক্ষী। এই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম যে ছাত্র জনতার বিরুদ্ধে একটি সরকারের প্রধান এবং তার সকল বাহিনী যুদ্ধ ঘোষণা করেছিল। যুদ্ধ ঘোষণার পর সেই বাহিনীগুলো পরাজিত হয়েছে এবং পরাজিত হয়ে পৃথিবীর একটি ইতিহাস রচিত হয়েছে যে একটা প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট সহ সম্পূর্ণ ক্যাবিনেট পলায়ন করেছে, একটা পার্লামেন্ট 345 জন সদস্য সবাই পলায়ন করেছে, সরকারের বাহিনীগুলো সমস্ত হাত গুটিয়ে নিয়েছে, পুলিশ প্রশাসনবিহীন একটি রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই অবস্থায় যে সরকারটি গঠিত হবে সেই সরকারের নেচারটা আসলে কি হবে? এই সরকারকে আসলে কোনো নিরপেক্ষ হবে, নাকি যারা বিপ্লব সাধিত করলো, সফল গণবিপ্লব করলো, তাদের ইচ্ছায় তাদের অংশগ্রহণে সেই সরকার পরিচালিত হবে? এটি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। না পাওয়ার ফলে আমাদের মাঝে প্রতিবিপ্লব নামে নতুন একটা শব্দ এসেছে। কয়েকদিন থেকে আমরা দেখছি যে প্রতিবিপ্লবের একটা সম্ভাবনা, একটা চেষ্টা, যদিও ছাত্ররা সেটা বারবার ব্যক্ত করে দিচ্ছি, কিন্তু আমরা দেখছি যে একটা প্রতিবিপ্লব সংগঠনের জন্য যত ধরনের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র করার জন্য যে প্রাইম অ্যাক্টরস, যারা এই প্রাইম অ্যাক্টরস গুলো কিন্তু স্টিল দে আর এক্সিস্টিং ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবং এখানে যারা গণবিপ্লব করেছে তাদের ব্যাপক পার্টিসিপেশন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে না থাকায় সেটার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে এবং জনগণের যে চেতনা, বিপ্লবের যে চেতনা, এই বিপ্লবের চেতনাকে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা সেটি নিয়ে জনমনে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। তো আমি বলবো যে এখানে নিরপেক্ষতা খোঁজার কোনো সুযোগ নাই। নিরপেক্ষতা আমরা তখন খুঁজতাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরপেক্ষতা আমরা তখন খুঁজতাম যদি পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হতো, কিন্তু এখানে তো একটা শক্তি পরাজিত। তার পক্ষে আমি কি মহানুভবতা দেখাবো, তার কাছে কি আমি নিরপেক্ষতা দেখাবো? এখানে তার বিচারের জন্য, গণহত্যার দায়ে তার বিচারের জন্য এখানে তাকে দাঁড় করাইতে হবে। সেখানে একজন উপদেষ্টা বলছেন যে তাকে আমরা খুব প্রশংসা করি, তার প্রতি রেসপেক্ট, উনি তো নিজে নিজে চলে গেছেন, উনি দেশে আসুক, দেশে এসে উনি দল গঠন করুক, দল গোছাক। ওয়াই? আমরা উনি যেখানে বলবেন যে দেশে গণহত্যার দায়ে তার বিচার হবে, তা না হয় উনি বলছেন যে উনি দেশে এসে দল গোছাবেন। এই ধরনের নিরপেক্ষতার কোনো সুযোগ এখন নাই। সেই সুযোগটা যখন 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছিল তখন থেকে দেশের সিভিল সোসাইটি, দেশের সাধারণ মানুষ সবাই আহ্বান করেছিল যে এই ব্যবস্থা ফিরে আনা হোক, তাহলে দেশ একটা সহিংসতার হাত থেকে বাঁচবে। তিনি সে পথে যান নাই, তিনি গণহত্যার পথ বেছে নিয়েছিলেন। তাহলে একটা পরাজিত শক্তিকে পুনর্বাসন করার চেষ্টা কেন? সেই প্রশ্নের উত্তর দিতে হবে বর্তমান যে সরকার, সেই সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কেন পুনর্বাসন করার চেষ্টা? পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার কিন্তু হয় নাই। এই বিষয়টা বারবার আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্টটা আমি বলবো যে গভর্নমেন্টকে স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী কিছু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটা অ্যালার্মিং বিষয় আমি বলবো, এতগুলো মানুষ এখানে শহীদ হলো এবং আপনারা যারা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকতা পেশা আছেন তারা একটু সবাই জানেন যে বর্তমান দেশের হাসপাতালগুলোর কি অবস্থা। প্রত্যেকটা হাসপাতালে চোখ হারানো, পা হারানো, পেটের মধ্যে গুলি ঢোকা, সারা শরীরের মধ্যে 100-200 গুলি ঢোকা, এরকম অসংখ্য ছাত্রছাত্রী, সাধারণ মানুষ হাসপাতালগুলোতে কাতরাচ্ছে। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এখনো দেখি নাই যে সরকার থেকে সেখানে কোনো সহায়তা এসেছে বা বিশেষ